চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন। পাবনায় আশ্রম সেবক হত্যাকাণ্ডে আটক এক, তৃতীয় দিনে বিশেষ অভিযানে সারা দেশে আটক সহস্রাধিক। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং দেশে ফল উৎপাদন বাড়লেও সঠিক নিয়মে সংগ্রহ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। ফল পাকাতে স্বাস্থ্য বান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের তৃতীয় দিনে সন্দেহভাজন 1135 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতরাত থেকে আজ দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন 220 জনকে আটক করা হয়। এদিকে বরিশাল থেকে 29 জন এবং যশোর থেকে 84 জনকে আটক করা হয়েছে। রংপুরের 8টি থানা থেকে এক জেএমবি সদস্য সহ 95 জনকে এবং রাজশাহী থেকে 60 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া টাঙ্গাইলে 52, জয়পুরহাটে 48, চাঁপাইনবাবগঞ্জে 44, ঝিনাইদহে 64, পঞ্চগড়ে 19, ময়মনসিংহে 18, কিশোরগঞ্জে 75, ফেনী থেকে 38, ব্রাহ্মণবাড়িয়ায় 50 এবং পিরোজপুর থেকে 9 জনকে আটক করা হয়েছে। পাবনায় আশ্রম সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডে আরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে শহরের চর খোসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আরিফুল ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলেও জানানো হয়। গত শুক্রবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কোনো সংসদ সদস্য থাকতে পারবেন না মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি বাতিলের রায়ও বহাল রেখেছেন আপিল বিভাগ। স্কুলের পক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ। এতে আগের রায়টি বহাল রয়েছে আপিল বিভাগে। গত 1 জুন এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এতে বর্তমানে যারা ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারলেও এরপর কোনো সংসদ সদস্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে থাকতে পারবেন না বলে আদেশ দেওয়া হয়। মাননীয় বিচারপতি জিনাতারা এবং মাননীয় বিচারপতি এ.কে.এম. জহুরুল হক মহোদয় সমন্বিত দ্বৈত বেঞ্চে যে রায় দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে প্রিন্সিপাল এবং গভর্নিং বডির পক্ষে রাশেদ খান মেনন যে আপিল করেছিলেন, সেই আপিলে স্টে চেয়েছিলেন, হাইকোর্টের রায়ের স্থগিত আদেশ চেয়েছিলেন। সেটা গত সপ্তাহে স্থগিত আদেশ চেম্বার জাজ দেননি। পরবর্তীতে আজকের ফুল কোর্টে মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত 4 জন বিচারপতি সেই সিএমপি স্টে পিটিশন গ্রহণ করে নেয় এবং যার ফলে হাইকোর্টের গত 1 জুন 2016 তারিখ যে রায় দিয়েছে সেটা বহাল আছে। আপিল বিভাগের এই রায় মেনে নিয়েছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন সংসদ সদস্য। এছাড়া এ রায়ের কারণে সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করেন না তারা। সংসদ সদস্যকে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি রাখলে এই প্রতিষ্ঠান অনেক বেশি ভালো হবে এবং এর শিক্ষার মান এবং অন্যান্য এর পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি এটা মনোযোগী করে সেই প্রতিষ্ঠানের আপনার যারা সদস্য আছে, তাহলে এক্ষেত্রে কোনো বাধা নেই। সুপ্রিম কোর্ট আপন বিবেচনায় যেটা করেছেন এটা তো আমাদের সবাইকে মানতে হবে। এতদিন আমরা যতক্ষণ ছিলাম স্কুল কলেজের সভাপতি,
তখন আমরা সুষ্ঠুভাবে যেহেতু এলাকার প্রতিনিধি পরিচালনা করেছি, এখন সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সুপ্রিম কোর্ট মনে করছে এটা সঠিক না, সেটা আমাদের মানা সাধারণ গত্যন্তর নেই। সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকা নিয়ে আপিল বিভাগের রায়ের বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। রায়ের পরে সচিবালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের একথা জানান। আপিল বিভাগের রায়ে তারা মেনে চলবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। যখন এটা কোর্ট রায় দিবে তখন আমরা যে কেউ দেশের যে কোনো নাগরিক, যে কোনো সংস্থা, যে কোনো গভর্নমেন্ট, যে কোনো মিনিস্ট্রি, আমরা সেটা মেনেই চলি এবং মেনে চলাটাই আমাদের আইনত বাধ্যতামূলক। সুতরাং এই পর্যন্ত যে সুপ্রিম কোর্টের যদি অ্যাপিলেট ডিভিশন একটা রায় দিয়ে দেয়, আমরা তো তার বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা তো অ্যাপিল করছি, আমরা তার মানে আমরা চাইছি এটা থাকুক, কিন্তু আমরা তো সুপ্রিম কোর্ট ঠেকাইতে পারিনি। এরপরেও কিছু আছে কি না আছে পুরা না জানি আমি আর বলতে পারবো না, কিন্তু এটার জন্য আমাদের কলিগদের সাথে কথা বলবো, বিচারদের সাথে কথা বলবো, পরামর্শ করবো, আইনজ্ঞের সাথে কথা বলবো আর কিছু করা আছে কিনা। সংবাদে আরো থাকছে, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরী, দুর্ভোগ চরমে। পানি বাড়ায় বান্দরবানের সাঙ্গু নদীতে নৌ চলাচল বন্ধ, আটকা পড়েছেন শতাধিক পর্যটক। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বেশি মুনাফা করতে বেপরোয়া হয়ে উঠেছেন অনেক পরিবহন ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, পুরাতন গাড়ির ফিটনেস পরীক্ষা ছাড়া রাস্তায় নামানো, অতিরিক্ত ট্রিপ দিতে চালকদের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানার কারণে ঈদের সময় বেড়ে যায় সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। চলছে জোর প্রস্তুতি, সেরে নেওয়া হচ্ছে জোড়াতালির কাজ। সময় নেই, সামনে ঈদ। যেভাবেই হোক পুরাতন বাসগুলো মেরামত করে নামাতে হবে রাস্তায়, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদ আসতেছে, ঈদের মধ্যে গাড়ি, পুরনো গাড়ি সব রিপেয়ারিং করে নতুন করে এগুলো রং চং করে যাত্রীরা ঠিক মতো যেতে পারে। রাত্রে দিনে আমরা 24 ঘন্টা কাম করতেছি। অন্যান্য সময় থেকে ঈদের জন্য আগেই চাপটা বেশি পড়ছে, 15-16 ঘন্টা ডিউটি করা লাগতেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদের সময় শুধুমাত্র ঢাকা থেকেই প্রতিদিন সড়ক পথে যাতায়াত করে 5 লাখেরও বেশি মানুষ। ঈদের বিশালে বাজার ধরতে মরিয়া হয়ে ওঠেন পরিবহন সংশ্লিষ্টরা, তাই পুরাতন এই গাড়িগুলো কোনো রকম ভাবে মেরামত করে প্রস্তুত করেন রাস্তায় চলাচলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এই গাড়িগুলো রাস্তায় চলাচলের কতটা উপযোগী কিংবা ঝুঁকিমুক্ত? বেসরকারি এক জরিপে দেখা যায়, বিগত বছরগুলোতে যে দুর্ঘটনা ঘটেছে তার 35 থেকে 40 ভাগই ঘটেছে ঈদের সময়। প্রশ্ন উঠেছে, এসব প্রস্তুতি কি যাত্রী সেবার জন্য নাকি ঈদের বাড়তি চাপ পুঁজি করে অতিরিক্ত মুনাফা অর্জন? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলে, তার মধ্যে যে কিছু দুষ্ট মালিক নেই যারা যে তার গাড়িগুলোকে আপডেটেড না করে রাস্তায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই করছে। ঈদের সময় যে হিউজ যে মুভমেন্টটা, এটা তো আসলে ম্যানেজ করবার কোনো সক্ষমতা আমার নেই। আমার যে গাড়িটা সিঙ্গেল ট্রিপ হয় সেটাকে আমি ডাবল ট্রিপ করার চেষ্টা করি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সংখ্যা কম থাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফা অর্জনে মেতে ওঠেন বাস সংশ্লিষ্টরা। এই সময়টা দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী ম্যাক্সিমাম হলো ড্রাইভারদের কারণেই বেশিরভাগ হয়ে থাকে, কারণ তারা ট্রিপ সংখ্যা বাড়াতে চায়। এইটা যাতে না হয় সেজন্য ল এনফোর্সমেন্ট অথরিটিকে, বিশেষ করে হাইওয়ে পুলিশকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির তথ্য মতে মাত্র 6000 বাসে ঈদের 3 দিন সড়ক পথে যাতায়াত করেন 20 লাখেরও বেশি মানুষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঈদে খরমুখ নৌ যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং নেওয়ার সময় এখনও নির্ধারণ হয়নি। রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় লঞ্চ মালিকদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, 13 অথবা 14 রমজান থেকে বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে। আর 18 থেকে 20 রমজান যাত্রীরা কেবিনের আগাম টিকিট হাতে পেতে পারেন। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট সাধারণ সময়ে পাওয়া দুষ্কর, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যোগাযোগ শুরু হয় বুকিং কাউন্টারে। এবার 13 থেকে 14 রমজানে কেবিনের বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে বলে জানান এই লঞ্চ মালিক। রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতিতে লঞ্চ মালিকদের একটি মিটিং হওয়ার কথা আছে। সেখানে 13 বা 14 রমজানের দিকে অগ্রিম টিকিটের স্লিপ জমা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। প্রতিবারের মতো এবার নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছি, তবে ভিড় এড়াতে যাদের পক্ষে সম্ভব হবে তাদের স্পেশাল ট্রিপ শুরুর আগেই
ঘরমুখী যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য পরামর্শ দিচ্ছি। এদিকে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ ঈদের এক সপ্তাহ আগে শুরু হতে পারে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির স্টিমারের কেবিনের অগ্রিম বুকিং মধ্যরাত নাগাদ শুরু হতে পারে। এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রদানকারীদের রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের অগ্রিম টিকিট বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 2টি ডে সার্ভিস সহ মোট 18টি লঞ্চ ও 5টি স্টিমার চলার কথা রয়েছে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ 3 জন সহ 7 ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রাতে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে নামাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে 3 ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি রামদা ও একটি গ্রিল কাটার মেশিন সহ আরও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকে আগে কেনাকাটা সেরে নিচ্ছেন, আবার অনেকেই নতুন পণ্য যাচাই বাছাই করছেন। এই মুহূর্তে রাজধানীর পল্টন শপিং মলে আছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিউলি, ফয়সাল, আপনি জানেন যে ঈদ উপলক্ষে কেনাকাটা এর মধ্যে শুরু হয়েছে এবং রাজধানীবাসী বিভিন্ন শপিং মলগুলো ঘুরছেন এবং তাদের পছন্দের পোশাক খুঁজছেন এবং যাদের বিশেষ করে যারা ভিড় এড়াতে চান তারা এই মুহূর্তে কেনাকাটা করছেন। তবে এখনো পুরোদমে রমজান শেষ মুহূর্তে যে কেনাকাটা সেটা এখনো শুরু হয়নি। তবে এই মুহূর্তে আমি আছি রাজধানীর পল্টন শপিং মলে এবং সেখানে আমরা দেখলাম যে শিশুদের পোশাকের কেনাকাটা বেশ ভালোই এবং ক্রেতাদেরও ভিড় আছে। এছাড়া 3 পিস, শাড়ি, পাঞ্জাবি এবং অন্যান্য যে সব বয়সী নারী পুরুষ এবং শিশুদের পোশাক মার্কেটগুলো তাদের সব বয়সী মানুষের জন্য তারা পোশাক এনেছে এবং পাশাপাশি ক্রেতাদের সামর্থ্য বিবেচনায় এবং ক্রেতাদের বৈচিত্র্যময় ডিজাইনের পোশাকের সম্ভারও তারা সাজিয়েছে। তো এই মুহূর্তে আমি আছি একটি 3 পিসের দোকানে। এখানে দেখছেন একজন ক্রেতা 3 পিস দেখছেন। বিশেষ করে এই মুহূর্তে সেলাইবিহীন 3 পিসগুলো বেশি চলছে এবং যারা নিজেদের পছন্দের ডিজাইনে নিজেদের মাপ মতো পোশাকে চান তারাই এখন সেলাইবিহীন 3 পিসগুলো কিনছেন। এছাড়া রেডিমেড 3 পিস অনেকে কিনছেন। এছাড়া পাশাপাশি টাঙ্গাইলের শাড়ি, মসলিনের শাড়ি, দোপিয়ানের শাড়ি সেগুলো কেনাকাটা শুরু হয়েছে। তবে ছেলেদের তুলনায় মেয়েরাই কিন্তু শপিং এর ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে। আপনারা জানেন যে মেয়েরা তাদের সালোয়ার কামিজের পাশাপাশি নানা ধরনের কসমেটিক্স এবং জুতা, স্যান্ডেল, ব্যাগ কিনে থাকেন। তো নারী ক্রেতাদের ভিড় কিছুটা বেশি এবং শিশুদের আপনারা জানেন যে ঈদের ক্ষেত্রে শিশুদের আনন্দ একটু বেশি থাকে। তো শিশুদের ড্রেসও কেনাকাটা করছেন তাদের অভিভাবকরা। বিশেষ করে 5-6 বছর থেকে 16-17 বছরের কিশোরী যারা তাদের আনন্দ এবং তাদের চাঞ্চল্য বেশি থাকে। এবং শিশুদের পোশাকের ক্ষেত্রেও এবার আমরা দেখতে পেয়েছি যে শিশুদের পোশাকের ক্ষেত্রে ইন্ডিয়ান যে হিন্দি সিরিয়ালগুলোতে যেসব নায়িকাদের নামে সেই ধরনের পোশাক শিশুদের পোশাকের ক্ষেত্রেও আনা হয়েছে। বাজিরাও, মাস্তানি, দিলওয়ালে এই ধরনের বাহারি নামের পোশাক এখানে আনা হয়েছে এবং সেগুলো 4 পার্ট থেকে 3 পার্ট এবং দামও বেশি এবং বিক্রেতারা জানিয়েছেন যে 4 থেকে 8,000 টাকা দামের পোশাক তারা এনেছেন এবং সেগুলো নেটের এবং শিপনের কাপড়ের। তো কেনাকাটা মোটামুটি শুরু হয়েছে, তবে বিকেলের দিকেই বেশি ক্রেতা সমাগম বেশি থাকে এবং আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস সে কারণেই ক্রেতাদের ভিড় কিছুটা কম আছে। তবে বিকেল নাগাদ তাদের আরো বেশি ক্রেতার সমাগম হবে বলে বিক্রেতারা আশা করছেন। ফয়সাল, এই ছিল আমার কাছে পল্টন শপিং মল থেকে ঈদ কেনাকাটা দর্শকদের কেনাকাটার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। তিনি ছিলেন পল্টন শপিং মলে। ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। উঁচু নিচু সব সড়কেই পানি জমে গেছে। মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে পড়েছে। শহরের লবণচোরা, চানমারি সহ তুলনামূলক নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী সাধারণ মানুষকে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যান চলাচল না করায় ভিজেই অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাদের।
নগরবাসীর অভিযোগ, অনুন্নত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার কারণে প্রতি বছরই খুলনায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোনো মতেই ফুটপাতের পথ দিয়ে যাচ্ছি, নিচে তো নামারও কায়দা নেই, যানবাহনও নেই। আমাদের অফিস টাইম আমরা কি করব আমরা বুঝতে পারছি না। মানুষের চলাফেরা, দৈনন্দিন কাজের সব ব্যাঘাত ঘটছে। খুলনা শহরের পাশ দিয়ে বিশাল নদী, ভদ্রা মানে রূপসা নদী, ভৈরব নদী, এই পানি চলে যেত, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে খুলনা শহরে পানি বেঁধে যাচ্ছে। এদিকে বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বাড়ায় ও তীব্র স্রোতের কারণে আজও বন্ধ রয়েছে নৌ চলাচল। এতে থানচি উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল থেকে তিন্দু ও রেমাক্রি এলাকায় নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। এতে বিভিন্ন পর্যটন এলাকায় আটকা পড়ে শতাধিক পর্যটক। থানচির পর্যটন স্পটগুলোতে স্থল যোগাযোগ না থাকায় নৌপথে চলাচল করতে হয় পর্যটকদের। সময় সংবাদে আরো থাকছে, প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম। দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা, রফতানি আরো বাড়ানোর আশাবাদ। দেশে একের পর এক গুপ্ত হত্যার রহস্য উদ্ঘাটন না হয় উদ্বেগ জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ও গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে বাঙালি কমিউনিটি ও গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তারা সরকারের কাছে এসব হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। দেশে প্রতি বছর বিভিন্ন প্রকারের ফল উৎপাদন হলেও চাষিরা সঠিক নিয়ম না জানায় সংগ্রহের সময় উৎপাদিত ফলের প্রায় 30% নষ্ট হয়ে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে, নিয়ম মেনে ফল সংগ্রহ করলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব। এছাড়া ফল পাকানোর ক্ষেত্রে ব্যক্তি ও ব্যবসায়ীদের স্বাস্থ্য বান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে 45 জাতের ফল উৎপাদন হলেও বাণিজ্যিকভাবে চাষ হয় 18 প্রজাতির ফল। 2015-16 অর্থ বছরে বিভিন্ন প্রজাতির ফলের উৎপাদন হয়েছে প্রায় 1 কোটি 3 লাখ টন, যার অভ্যন্তরীণ বাজার মূল্য প্রায় 51,000 কোটি টাকা। আর উৎপাদিত এসব ফলের মধ্যে 10% চাহিদা মেটায় বিভিন্ন জাতের আম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন জাতের আম উৎপাদন হয়েছে প্রায় 15 লাখ টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর বাড়ছে ফলের উৎপাদনের হার। আর উৎপাদনের হার বাড়লেও সঠিক নিয়ম না জানায় ফল সংগ্রহের সময় একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে। তবে বাগানীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার কথা জানায় কৃষি বিভাগ। কার্বাইড মেশানো জোর করে পাকানো ফল আমরা খেতে চাচ্ছি না। সারা দেশে 60টা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে আমরা কৃষক প্রশিক্ষণ দিচ্ছি। হয়তো স্বামী বলবে পারার সময় হয়েছে, স্ত্রী বলবে না আরো 2 দিন পরে পারো, দুজনই একমত হতে পারে। এজন্য আমরা যখন প্রশিক্ষণ দিচ্ছি আমরা বলছি স্বামী স্ত্রীকে দুজনকেই প্রশিক্ষণে ডাকছি। এদিকে অধিক মুনাফার লোভে অপরিপক্ক ফল কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন না দিয়ে স্বাস্থ্যকর পদ্ধতিতে ফল পাকানোর পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। এতে 15 দিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যাবে বলেও জানান তারা। কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা মেশিন বের করেছে যেখানে 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 10 মিনিট এটা গরম পানিতে আমটা চুবিয়ে রাখা যায়। মানুষ যদি তার বাসা বাড়িতেও আম কেনে, তাহলে যদি তারা আমাদের আঙুলে পানি সয়, পানি গরম করে ওর মধ্যে 2 চামচ লবণ দিয়ে যদি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু এখানে আমকে রোগমুক্ত করা যায়। বিশ্বে ফল উৎপাদনের শীর্ষে বাংলাদেশ। আর দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে কয়েকশো কোটি টাকার ফল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম। চাষিরা বলছেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করায় আন্তর্জাতিক মানের আম উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারের চেয়ে আমের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরাও। কিছু সমস্যা থাকলেও প্রতি বছর আম রফতানি বাড়াতে চান ব্যবসায়ীরা। রাকিবুল হাসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
ফল গবেষণা কেন্দ্রের মতে মাটির গুণগত কারণে সুমিষ্ট রাজশাহীর আম। প্রথমবারের মতো চাষিদের সাথে চুক্তিভিত্তিক আম পরিচর্যা করছে রপ্তানিকারকরা। চুক্তি অনুযায়ী 200 চাষিকে সরবরাহ করা হয়েছে ফ্রুট ব্যাগ। প্রাথমিকভাবে 30টি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে ব্যাগের আম। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দাগহীন, বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ আম পরিচর্যায় প্রায় 18.5 লাখ আমে ব্যবহার করা হয় ফ্রুট ব্যাগ। ল্যাংড়া, আশিনা, ফজলি ও খিরসাবাদ জাতের আম বেশি সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। আর রপ্তানিকারকদের কাছে বেশি দরে আম বিক্রি করতে পেরে খুশি চাষিরা। বিশুদ্ধ আম আমরা বিদেশে পাঠাবো, এই জন্য আমি ব্যাগিং পদ্ধতিটা শুরু করি। স্প্রেতে আমাদের অনেক খরচ হয়, ব্যাগিং আমাদের খরচ কম এবং তুলনামূলকভাবে আমাদের স্থানীয় বাজার এবং বাইরের বাজারে অনেক দাম ভালো পাই আমরা। কৃষি বিভাগ যদি আমাদেরকে আরো অধিক সহযোগিতা করে তাহলে আমাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। দিন দিন ইউরোপের দেশগুলোতে দেশীয় আমের বাজার সম্প্রসারিত হলেও নানা বাধার কারণে সমস্যা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। যে দাম আমাদের ছিল ওই দামের থেকে আমরা অনেক বেটার প্রাইস এবার পাচ্ছি, কারণ আমরা ব্যাগিং এবং ফরমালিন মুক্ত 100% ফরমালিন মুক্ত আমরা আম দিতে পাচ্ছি। সমন্বয়ের অভাব আছে। আমি এখান থেকে আমটা নিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্যাররা আমাদের রিজেক্ট করে দিচ্ছে। অনেক সময় গভর্নমেন্ট থেকে তারা এখানে আমটা বেচাই করে দিচ্ছে, তাহলে তারা কেন রিজেক্ট করবে? তবে সব সমস্যা কাটিয়ে কৃষক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় চেম্বারের এই নেতা। চাষিদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে এই রপ্তানিটা আসলে বৃদ্ধি করতে পারি, তাহলে চাষিরাও আমের দাম পাবে এবং সরকারও বড় অঙ্কের একটি রাজস্ব এই এলাকা থেকে পাবে। এই প্রথম রাজশাহী থেকে 1000 মেট্রিক টন আন্তর্জাতিক মানসম্পন্ন আম যাচ্ছে বিদেশে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। সিরিয়ার দামেস্কে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ জানায়, শনিবার দামেস্কের দক্ষিণে শিয়া ধর্মাবলম্বীদের পুণ্যস্থান সাইদা জয়নাবে পরপর 2টি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে 13 জন বেসামরিক নাগরিক সহ অন্তত 20 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হামলার পর হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে চলতি বছরের প্রথম দিকে এই এলাকায় 2টি আত্মঘাতী বোমা হামলায় 150 সিরীয় নিহত হন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন। পাবনায় আশ্রম সেবক হত্যাকাণ্ডে আটক 1। তৃতীয় দিনে বিশেষ অভিযানে সারা দেশে আটক সহস্রাধিক। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না, হাইকোর্টের রায়। আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং দেশে ফল উৎপাদন বাড়লেও সঠিক নিয়মে সংগ্রহ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগান মালিকরা। ফল পাকাতে স্বাস্থ্য বান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।